স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব আজকে পোটেনশিওমিটার। আজকে পড়ব পোটেনশিওমিটার। তো এই পোটেনশিওমিটার দ্বারা হচ্ছে আমরা তিনটে কাজ মূলত করব। পোটেনশিওমিটার দিয়ে কি করা যায় বা আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো কোষের ইএমএফ বা তড়িৎচালক বল পরিমাপ করব। 2 নম্বর হচ্ছে দুটি কোষের ইএমএফ হচ্ছে তুলনা করব। আর 3 নম্বর হচ্ছে কোনো কোষের হচ্ছে অভ্যন্তরীণ রোধ পরিমাপ করব। অভ্যন্তরীণ রোধ যাকে বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো পোটেনশিওমিটার এই কথাটার মধ্যেই দেখো দুটো জিনিস রয়েছে, পোটেনশিও আর মিটার। মিটার অর্থে এখানে হচ্ছে পরিমাপ করা, আর পোটেনশিও মানে হচ্ছে পোটেনশিয়াল, অর্থাৎ যে পোটেনশিয়াল পরিমাপ করে বা কোষের ইএমএফ বা তড়িৎচালক বল পরিমাপ করে যে যন্ত্র, সেটাই হচ্ছে পোটেনশিওমিটার। এটা দিয়ে কি করা যায়? কোষের তড়িৎচালক বল মাপা যায়, দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা যায়, আর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করা যায়, এছাড়া বিভব প্রভেদও পরিমাপ করা যায়। তো এই মূল আলোচনায় ঢোকার আগে আমি একটু ভোল্টমিটার সম্পর্কে জেনে নিই। একটা সার্কিট আঁকছি আমি। ধরা যাক এটা একটা কোষ, সেই কোষের সঙ্গে একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে। তো চাবি অন করলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, আর এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, কোষের ইএমএফ হচ্ছে ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এইখানটা আঁকলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। তো আমরা জানি এই কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত না, কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই সমান, আইটা বড় হাতের লিখেছি, আর বড় হাতের লিখে আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তড়িৎচালক বল বাই মোট রোধ, তাহলে এটা গুণ করলে আমরা পাবো আই আর প্লাস আই স্মল আর সমান হচ্ছে ই। তাহলে আই আর মানে তো ভি, তাহলে ভি সমান ই মাইনাস আই আর। তোমরা জানো যে আই আরটা হচ্ছে লস্ট ভোল্ট, আই আরটা হচ্ছে নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন। তাহলে ভি সবসময় ই এর থেকে কম, যখন সার্কিট রানিং আছে তখন সবসময় ভি হচ্ছে ই এর থেকে কম। ভোল্টেজ বা কোষের দুই মেরু বিভব পার্থক্য কিন্তু তড়িৎচালক বলের তুলনায় হচ্ছে কম। তাহলে আমি এই অবস্থায় যদি একটা ভোল্টমিটার এখানে লাগিয়ে দিই, কেমন, এখানে একটা ভোল্টমিটার যদি লাগিয়ে দিই, তাহলে এই ভোল্টমিটার যে বিভব প্রভেদ মাপবে সেখানে এই আই আর রাশিটা বাদ যাবে। ফলে ভোল্টমিটার কি সঠিকভাবে তড়িৎচালক বল মাপতে পারবে? তাহলে মাপতে চাইবে ই, মেপে ফেলবে ভি, যেটা অরিজিনালি ই এর থেকে হচ্ছে কম। দেখো ভি সমান ই হতে পারে, যদি হয় তবেই হচ্ছে ভি ই কে মাপবে। কিন্তু দুটো শর্তে হতে পারে। এটা কি শর্তে হতে পারে? এক হচ্ছে যদি আর ইজ ইকুয়াল টু 0 হয়, এখানে যদি আর এই রাশিটা যদি না থাকে তাহলে দেখো ভি সমান ই হচ্ছে, কিন্তু আর তো কখনোই 0 নয়, কোষের অভ্যন্তরীণ রোধ তো কখনোই 0 নয়। আর এখানে আই মানে কি, এই সার্কিটের ব্যাটারি খুলে দিতে হবে, তাহলে তো ব্যাটারি খুলে দিলে তো মাপার কোনো প্রশ্নই আসছে না। তাহলে আইও 0 নয়, তাহলে আই নট ইকুয়াল টু 0, আর নট ইকুয়াল টু 0। তাহলে এই ভোল্টমিটার দিয়ে কোনোদিনই কিন্তু তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপ করা যাবে না। ধরা যাক কোনো কোষের তড়িৎচালক বল হচ্ছে 4 ভোল্ট। কত ভোল্ট? 4 ভোল্ট। তো ভোল্টমিটার দিয়ে মেপে পাওয়া গেল 3.5 ভোল্ট। কেন না, ওই যে আই আর রাশিটা হচ্ছে 0.5 ভোল্ট ওই কোষের ভেতরে নষ্ট হচ্ছে। তাহলে এই যে অসুবিধাটা হলো, সেই অসুবিধাটা ওভারকাম করতে পারে হচ্ছে পোটেনশিওমিটার। এইখানেই হচ্ছে পোটেনশিওমিটারের প্রয়োজনীয়তা, সেটা আমরা আজকে দেখব। তো পোটেনশিওমিটার কি করে? পোটেনশিওমিটারে কায়দা করে এই সার্কিট অন থাকবে,
সার্কিট খুলবো না, সার্কিট অন থাকবে, কিন্তু খুব কায়দা করে আইটাকে জিরো করে দেওয়া হয়। তাহলে আইটাকে যদি জিরো করে দেওয়া হয় তাহলে ভি সমান ই হয়ে গেল, ভি সমান ই হয়ে গেল। আইটাকে বেশ বেশ একটা কায়দা করে জিরো করলাম। সেই জমালয় জীবন্ত মানুষ একটা সিনেমা আছে, তো সেই গল্পটা বলি। তো সেই সিনেমাতে এখন ভানু গেছে হচ্ছে জীবন্ত মানুষ, সেই জমালয়ে চলে গেছে। তো জমালয় গিয়ে এখন ওই চিত্রগুপ্ত তারপর ধর্মরাজের পেছনে ষাঁড় লেলিয়ে দিয়েছে, তারা এখন ওখান থেকে পালিয়ে গেছে। তো পালিয়ে গেছে, এখন ভানু এখন স্বর্গের নতুন নিয়ম কানুন সব চালু করবে। দিয়ে ভানুর পাশে বসে আছে জহর বিচিত্রগুপ্ত। দিয়ে ভানু এখন বলছে যে যে অপঘাত সম্পর্কে একটা কিছু নিয়ম কানুন আমাকে বার করতে হবে। তো অপঘাত সম্পর্কে কি করবেন প্রভু? ইয়ে বলছে, এই জহর বলছে অপঘাত সম্পর্কে কি করবেন প্রভু? বলছে 100 বছরের কমে কেউ মরবে না। ধরো কেউ জলে ঝাঁপ দিল, দিয়ে জহর বলছে সাঁতার কাটতে লাগলো, তাই তো? বলছে না সাঁতার জানে, মানে বলছে না সাঁতার জানে না। তাহলে সেখানে 1 কোমর জল, যে না অগাধ জল। তাহলে বলছে সে ঝাঁপ দিল, ডুবছে, জল খাচ্ছে, উঠছে, আবার ডুবছে, আবার জল খাচ্ছে, আবার উঠছে, আবার ডুবছে, জল খাচ্ছে, উঠছে, গেল 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 কি নদীর জল শুকিয়ে গেল। নদীর জল শুকিয়ে গেল। দিয়ে ভানু জহর বলছে প্রভু খুব কায়দা করে অপঘাতটা বন্ধ করলেন তো প্রভু, বেশ অপঘাতটা খুব কায়দা করে বন্ধ করলেন তো। তো আমার এইটা বলতে গিয়ে আমার সেই কথাটা মনে পড়ে গেল। তো সেই এই কায়দা করে আমাকে অপঘাত বন্ধ করতে হবে, এই আইটা আমাকে জিরো করতে হবে পোটেনশিওমিটারে। খুব কায়দা করে আইটাকে জিরো করা হয়, আইটাকে জিরো করলেই ভি সমান ই। আমরা যেটা ভোল্ট মিটারে পাচ্ছিলাম না সেটা এখানে হচ্ছে পারি। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে আমরা এই জিনিসটা পড়া শুরু করার আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। খুব আসে প্রশ্নটা, একদম কোশ্চেন ব্যাংকে তোমরা টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় দেখবে খুব আসে যে ভোল্ট মিটার দিয়ে তড়িৎচালক বল মাপা যায় না, কিন্তু পোটেনশিওমিটার দিয়ে মাপা যায় কেন? তাহলে আমরা এই সমীকরণটা লিখে এখানে আসবো, এখানে দেখাবো যে ভি সবসময় ই এর থেকে ছোট। এখানে কি দেখাবো না, ভি অলওয়েজ লেস দ্যান হচ্ছে ই। ভি সমান ই হতে পারে যদি আর ইজিক্যাল টু 0 বা আই ইজিক্যাল টু 0 হয়। ভোল্ট মিটারে এই কোনোটাই জিরো করা যায় না, ফলে ভি সবসময় ই এর থেকে ছোট হয়। কিন্তু পোটেনশিওমিটারে কেন করা যায় না? পোটেনশিওমিটারে সেই কায়দা করে অপঘাতটা বন্ধ করা হয়, কায়দা করে আইটাকে জিরো করা হয়, ফলে ভি সমান ই হয়ে যায় এবং তড়িৎচালক বল মাপা যায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন আসছে এই আইটাকে জিরো কি করে করব? আমি আরেকটু রাফ আইডিয়া একটু দেবো, মূল জায়গায় আসার আগে একটু বেশ এটা ইন্টারেস্টিং করে দেখতে হবে। তো এটা মূল জায়গায় আসার আগে ওই আইটাকে জিরো করবো খুব কায়দা করে। দেখো এটা একটা গ্যালভানোমিটার। কি মিটার? গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার কি করে না, তড়িতের অস্তিত্বকে পরিমাপ করে, মেজার্স দ্য প্রেজেন্স অফ কারেন্ট। তাহলে এই গ্যালভানোমিটারে এই দিকে একটা আমি কোষ লাগিয়েছি, এর তড়িৎচালক বল আমার অজানা, তড়িৎচালক বল অজানা। তাহলে এই গ্যালভানোমিটারের কাঁটা, এবার কাঁটা দিয়ে আঁকছি, এই দিক দিয়ে তড়িৎ মাপা যাবে, গ্যালভানোমিটারের কাঁটা ধরলাম এই প্রান্তে হেলে পড়েছে। এইখানে আমি একটা আমার জানা তড়িৎচালক বলের ব্যাটারি লাগালাম, পরিবর্তনশীল তড়িৎচালক বলের ব্যাটারি। মনে করো একটু ভালো করে আঁকছি, একটু সহজ বোঝার সুবিধার জন্য একটা এটা কি আঁকলাম, সেই রেগুলেটর হয় না, সেই রেগুলেটর এঁকে দিলাম। মানে এরটা আমার জানা তড়িৎচালক বল প্লাস এর ভোল্টেজ আমি হচ্ছে পরিবর্তন করতে পারি। তাহলে যখনই এটার জন্য কারেন্ট যাচ্ছিল এইদিকে কাটা এইদিকে ঝুঁকে পড়ে, তাহলে এর ভোল্টেজ আমি বাড়াচ্ছি। দেখো 1 ভোল্ট, বড় 1.1 ভোল্ট, 1.2 ভোল্ট, এরকম করতে করতে 2 ভোল্ট, 3 ভোল্ট, এরকম করতে করতে বাড়াচ্ছি। ধরা যাক এই 4 ভোল্টে গিয়ে, বা আর একটু ইয়ে করে বলি, বা 4.2 ভোল্টে গিয়ে কাঁটা এরকম হয়ে গেল, এই কাঁটাটা এরকম হয়ে গেল, জিরো দাগের সঙ্গে মিলে গেল। তাহলে আমি কি বলবো যে এই গ্যালভানোমিটারে এই দিক দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে
ওই দিক দিয়েও ততটা কারেন্ট আসছে, সেই জন্যই ডিফ্লেকশন জিরো, এটাকে বলা হয় নাল ডিফ্লেকশন, নাল কন্ডিশন। আমি যদি এই কন্ডিশন আনতে পারি তাহলে আমি তো রেগুলেটর দেখে ফেলছি যে কত দিয়েছি এদিকে, তাহলে এদিকে 4.2 ভোল্ট দিয়েছি, তাহলে এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট। তাহলে এটা সেই পরিবর্তনশীল তড়িৎচালক বলে ব্যাটারি। বোঝা গেছে? এরপর আমরা আর একটা ছোট্ট জিনিস সম্পর্কে একটু আইডিয়া নেব। কিরকম? ধরা যাক এটা একটা তার, রোধযুক্ত তার। রোধযুক্ত তার আমরা সাধারণত ধরে নিই যে শুধু প্লেন তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহমাত্রা যাবে তখন ভোল্টেজ ড্রপ হয় না, কিন্তু এটা একটা রোধযুক্ত তার, এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহমাত্রা যাবে তখন ভোল্টেজ কমতে কমতে যাবে, ড্রপ হতে হতে যাবে। এইরকম কোন তারের এই প্রান্তে হচ্ছে 12 ভোল্ট আর এই প্রান্তে হচ্ছে 0 ভোল্ট। এইদিকে 12 ভোল্ট, এইদিকে হচ্ছে, আর ওইদিকে হচ্ছে 0 ভোল্ট। তাহলে বুঝতেই পারছো এইদিকে 12 ভোল্ট, ওইদিকে 0 ভোল্ট, মানে কি ভোল্টেজ ড্রপ করতে করতে কমতে 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 0 দাগ পর্যন্ত হয়ে যেত। খুব ভালো করে দেখবে, এটা খুব ভাইটাল। তাহলে ঠিক মাঝখান পর্যন্ত যখন আমি যাব তখন এটা 6 ভোল্ট, কমতে কমতে 6 ভোল্ট হয়েছে, আর একটু গেলে 3 ভোল্ট হয়েছে, আর এই পজিশনে 9 ভোল্ট হয়েছে। আরো অনেক পয়েন্ট পাবো, আমি 3-4টা দেখালাম। তাহলে দেখো আমি যদি এইখানে লেন্থটাকে এদিক ওদিক করি তাহলে এই ভোল্টেজটাও এদিক ওদিক হবে। ধরো আমি এই লেন্থটুকু ধরেছি, এই তারটা এই লেন্থটুকু ধরেছি, তাহলে এই লেন্থে ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে এই লেন্থে একটা ভোল্টেজ পেলাম, ভোল্টেজ ড্রপ তো হয়েছে, ড্রপ হয়ে 9 দাঁড়িয়েছে, তার মানে এই অংশটুকুর এইদিকে 12 ভোল্ট, এইদিকে 9 ভোল্ট, তাহলে এটাও একটা তড়িতের উৎস মতো হয়ে গেল না, সেই রেগুলেটরের মতন। তাহলে এটা একটা 3 ভোল্টের ব্যাটারি হয়ে গেল না, যে এইদিকে তড়িৎ প্রবাহ পাঠাবে। যদি আর একটু বেশি দৈর্ঘ্য নিই, যদি 6 ভোল্ট পর্যন্ত নিই, তাহলে এটা কেটে দিলাম, তাহলে এটা একটা 6 ভোল্টের ব্যাটারি হয়ে গেল। এদিকে উচ্চ বিভব, এদিকে নিম্ন বিভব, এইদিকে তড়িৎ প্রবাহমাত্রা পাঠানোর জন্য রেডি। বেশ, নেক্সট হচ্ছে এটা কি এই পর্যন্ত 9 ভোল্টের ব্যাটারি হয়ে গেল, আর এইটুকু নিলে একদম 12 ভোল্টের ব্যাটারি হয়ে গেল। বুঝা গেল? এইবার আসি, আমি এতক্ষণ 12 ভোল্ট 6 ভোল্ট বলছিলাম তো, এবার আর সেটা বলবো না, এবার বললাম ভি। এইদিকের ভোল্টেজ হচ্ছে ভি। খুব ভালো করে বুঝবে, এটাই হচ্ছে কিন্তু পোটেনশিওমিটারের মূল কার্যনীতি। আমরা গঠন এবং কার্যনীতিতে পরে ঢুকবো, আমরা আগে রাফলি কার্যনীতি একটু বলে নিই। এইদিকে পোটেনশিয়াল হচ্ছে ভি, এইদিকের হচ্ছে 0, এর লেংথ হচ্ছে এল। এর লেংথ কত না, এর লেংথ হচ্ছে এল। তাহলে আমি বলতে পারি যে এল দৈর্ঘ্যে বিভব পতন, ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল ড্রপ, বিভব পতন, এল দৈর্ঘ্যে বিভব পতন হচ্ছে ভি। তাহলে একক দৈর্ঘ্যে বিভব পতন কত, ভি বাই এল। এইটা খুব ভাইটাল রাশি, এইটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বাংলায় বলা হয় বিভবের নতিমাত্রা। এর একক কি হবে বলো দেখি, উপরে ভোল্ট আর নিচে মিটার বা সেন্টিমিটারও বলতে পারো, তাহলে এর একক হবে ভোল্ট পার সেন্টিমিটার বা ভোল্ট পার মিটার, মিটারও বলতে পারি আবার সেন্টিমিটারও বলতে পারি। তাহলে এটা পেয়ে আমার কি লাভ হলো, এটাকে প্রকাশ করা হয় কে দিয়ে, তাহলে কে সমান হচ্ছে ভি বাই এল, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে আমি যখন কে পেয়ে গেলাম, কে মানে একক দৈর্ঘ্যে বিভব পতন, তাহলে আমি এবার এখান থেকে যদি এক্স দূরত্ব যাই, তাহলে এক্স দূরত্বে বিভব পতন কত, কে এক্স। যদি ওয়াই দূরত্বে যাই, বিভব পতন কত, কে ওয়াই। তাহলে আমি বিভব পতন বাড়বে না কমবে সেটা আমার হাতে, আমি কতটা যাওয়া আসা করবো তার উপর নির্ভর করছে। তাহলে আমি বলতে পারি এক্স দূরত্বে বিভব পতন কত, ভি সমান কে এক্স, বিভব পতন এক্স দূরত্বে আবার চলে আসে এখানে, ভি সমান হচ্ছে কে এক্স, এবং ভি সমানুপাতিক, কে তো ধ্রুবক, যেহেতু মোট দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট এবং ভোল্টেজটা কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে ভি সমানুপাতিক হচ্ছে এক্স। এই সমীকরণটাই বলতে পারো যে পোটেনশিওমিটারের মূলনীতি, যে দূরত্ব বাড়লে ভোল্টেজের ড্রপ বাড়বে।
দেখো পরিষ্কার হয়েছে কিনা। দূরত্ব বাড়লে হচ্ছে কি বলে পোটেনশিয়াল ড্রপটা বাড়বে। তো আমরা ঠিক আছে চলে এলাম, মোটামুটি যেটুকু পারলাম আঁকলাম। এটা হচ্ছে সেই পোটেনশিওমিটার, যার দেখো 1 মিটার লম্বা, এটা একটা মিটার স্কেল লাগানো আছে, সেই মিটার স্কেলের প্যারালালি 1 মিটার লম্বা 10খানা তার, মোট 10 মিটার লম্বা তার। মোটামুটি তারটা 8 থেকে 10 মিটার লম্বা হয়, তারটা হচ্ছে 8 থেকে 10 মিটার লম্বা। এবং ম্যাঙ্গানিন ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টান ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টানের তৈরি তার হয়। এই যে নীল দাগটা দেখছো এগুলো সব হচ্ছে তার, সব কত করে 1 মিটার করে, ম্যাঙ্গানিন অথবা কনস্ট্যান্টান। সেই মিটার ব্রিজে নিয়েছিলাম মনে আছে তো। ম্যাঙ্গানিন কনস্ট্যান্টান কেন নেওয়া হয় না, এটা হচ্ছে রোধ বেশি এবং কিন্তু টেম্পারেচার কোএফিসিয়েন্ট খুব কম। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক, যেটা বাংলায় বলা হয়। মানে উষ্ণতা বাড়লে রোধ খুব একটা বাড়ে না এবং কি বলবো নেগলিজেবল চেঞ্জ। উষ্ণতা যখন বাড়ে তখন এই রেজিস্ট্যান্সের নেগলিজেবল চেঞ্জ হয়, সেই জন্য আমরা ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টান ব্যবহার করি। এই যে 1 মিটার লম্বা তারটা গেছে, এইখান দিয়ে যখন বেঁকিয়ে এনেছি তখন এই যে পজিশনটা দেখছো এখানে তামা বা পিতলের পাত দিয়ে জয়েন করা থাকে। তামা বা পিতলের পাত এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা জয়েন করা থাকে এরকম। তামা বা পিতলের পাত জয়েন করে কি লাভ না, এই ম্যাঙ্গানিন কনস্ট্যান্টান তারের তুলনায় তামা বা পিতলের পাতের রোধ খুব কম। কিরকম, ধরো এই ম্যাঙ্গানিনের কনস্ট্যান্টান তারের রোধাঙ্ক মোটামুটি হচ্ছে 48 × 10⁻⁸ ওহম মিটার। সেখানে তামার তারের রোধাঙ্ক মোটামুটি ওই একই টেম্পারেচারে হবে হয়তো 1.6 × 10⁻⁸ ওহম মিটার, এর আশেপাশে আর কি। তাহলে নেগলিজিবল, এই রোধের তুলনায় এই রোধ নেগলিজিবল হবে। সেই জন্য আমরা এর মধ্যে টোটাল যে রেজিস্ট্যান্স পাবো সেই রেজিস্ট্যান্সে আমরা ধরে নেব যে মোট রোধটা কিন্তু হচ্ছে এই ম্যাঙ্গানিন কনস্ট্যান্টান তারের রোধ, যেখানে তামা বা পিতলের পাতগুলো হচ্ছে আমরা নেগলেক্ট করব। ঠিক আছে, এর উপর একটা আমরা জকি রাখবো, স্লাইডিং কন্ট্যাক্ট। এটা হচ্ছে স্লাইডিং কন্ট্যাক্ট হচ্ছে জকি রাখবো। বিভিন্ন তারে আমরা এটাকে সরিয়ে নড়িয়ে টাচ করাতে পারি নাল পয়েন্ট পাওয়ার জন্য। এর সঙ্গে যুক্ত থাকবে দুটো ব্যাটারি, একটা হচ্ছে আমাদের জানা তড়িৎচালক বলের উৎস ব্যাটারি, আর একটা হচ্ছে তার সঙ্গে থাকবে একটা রিওস্ট্যাট পরিবর্তনশীল রোধ, একটা অ্যামিটার, এবং হচ্ছে যেটা মাপতে হবে সেই তড়িৎচালক বলের উৎস বা ব্যাটারি। তো এটা মোটামুটি আঁকলাম। এরপর যখন আমি আঁকবো তখন এই তারটাকে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে আঁকবো না, আমরা এই তারটাকে নিয়ে সোজা আঁকবো। এই তারটা সোজাই রাখা যেত, কিন্তু তাতে কি হতো 10 মিটার 8-10 মিটার তার মানে কি বিরাট একটা লম্বা একটা যন্ত্র হয়ে যেত, যেটা ভাঁজ করে ওটা ছোটোর মধ্যে আনা হবে, 1 মিটার লম্বা তার করা হবে। ঠিক আছে, তো এটা আমরা মুছে দিই আপাতত। আমরা এর গঠনটা একটু বুঝলাম। এবারে কার্যনীতি বুঝবো। তাহলে কার্যনীতি বুঝতে গিয়ে আমরা প্রথমে বললাম কি করব, যে আমরা কিন্তু তারটাকে টানা আঁকবো। তারটাকে টানা আঁকি, এই সেই তার এ বি লম্বা তার এক টানা এঁকেছি। এই তারের সঙ্গে একটা কোষ লাগানো থাকে এবং তার সঙ্গে একটা রিওস্ট্যাট লাগানো থাকে। তোমরা জানো রিওস্ট্যাট মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। আমরা এই রোধটাকে চেঞ্জ করে করে আমরা হচ্ছে এই গোটা সার্কিটটার মধ্যে কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখবো, ওই জন্য রিওস্ট্যাট লাগানো হয়। তার সঙ্গে লাগানো দিতে পারে একটা অ্যামিটার কি করে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করে। তাহলে এটা হচ্ছে সেই কোষ নয় যেটা আমি তড়িৎচালক বল যারা মাপবো, বরং এটা হচ্ছে সেই কোষ যার তড়িৎচালক বল আমাদের জানা আছে, অলরেডি নোন। আমি একটু বাংলায় লিখে রাখলাম, এটা জানা, এই তড়িৎচালক বল আমাদের জানা। তাহলে এই তড়িৎচালক বল যদি জানা হয় তাহলে, এবং এই বলতে ভুলে গেছি, এই গোটা যে সার্কিটটা হলো এখনো পর্যন্ত এটাকে বলা হয় প্রাইমারি সার্কিট। কি বলা হয়? প্রাইমারি সার্কিট।
এবং এই প্রাইমারি সার্কিটে যে সেলটা লাগানো থাকে সেটা কিন্তু সেকেন্ডারি সেল, বা এটা কি বলা হয় স্ট্যান্ডার্ড সেল, প্রমাণ কোষ। এর তড়িৎচালক বল আমাদের জানা থাকবে। দেখো তড়িৎচালক বল জানা থাকলে এবং এই অ্যামিটার থেকে আমরা কারেন্ট পেয়ে যাব, তড়িৎ প্রবাহ মাত্রার মান কত সেটা পেয়ে যাব। যদি অ্যামিটার না লাগাও তা সত্ত্বেও আমরা কিন্তু মান জানতে পারবো কি করে, না আমরা I সমান E/R প্লাস R, তাহলে ই জানা ছোট করে লিখলাম বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আরটা মানে কি বলো দেখি, এই যে এই টোটালটার রোধ, এই যে বলেছিলাম, তাহলে এই রোধ জানা আছে আর প্লাস আর এইচ। আর হচ্ছে এই তারের রোধ, আর এইচ হচ্ছে রিওস্ট্যাটের রোধ। তার সঙ্গে যদি কোষের অভ্যন্তরীণ রোধ কিছু থাকে তাহলে সেটা এর সঙ্গে যোগ করে দিলেই হবে। তাহলে আমরা দেখো আই পেয়ে গেলাম। তাহলে আই যদি পেয়ে যাই তাহলে এর দুপাশের যে ভোল্টেজ সেটা ভি পাওয়া যাবে না, পাওয়া যাবে। কত হবে না ভি সমান আই ইন্টু আর। তাহলে আই এর মান এখান থেকে পেয়ে গেলাম। আই এর মান হচ্ছে ই জানা, তোমরা পরীক্ষার সময় কিন্তু ই জানা লিখবে না, শুধু ইএস বা এই শুধু লিখবে, বাই আর প্লাস আর এইচ। এটা হচ্ছে আই ইন্টু আর। তাহলে দেখো আমরা ভি পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে, আমরা ভি পেয়ে গেলাম। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই, এটা একটু মুছে দিলাম। তাহলে আমরা আইটা কি করে বার করতে হয় সেটা জেনে গেলাম, সেখান থেকে কি করে ভি বার করতে হয় সেটাও জেনে গেলাম, এবং আমরা দেখলাম যে এইটা হচ্ছে ভি। একটু মুছে দিই। এবি তারের দুই প্রান্তে মোট পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ভি ভোল্ট। এর দৈর্ঘ্যটা আমাদের জানা আছে, তাই না? দৈর্ঘ্যটা আপাতত লিখলাম এখানে, দৈর্ঘ্যটা জানা আছে। তাহলে এল দৈর্ঘ্যে এসে এই যেটা বলছিলাম ওটা আবার এখানে ফিরে আসবো। তাহলে এল দৈর্ঘ্যে পোটেনশিয়াল ড্রপ কত, ভি। তাহলে একক দৈর্ঘ্যে পোটেনশিয়াল ড্রপ কত, ভি বাই এল। এটাকেই তো আমরা বলছি কে, এটাকেই তো বলছি কে, ভি বাই এল। তাহলে কে আমাদের অলরেডি জানা, ভি জানা, এল জানা, ভি বার করে দেখালাম আমি, আর এলও আমাদের মাপা আছে। তাহলে ভি বাই এল করলে কে আমাদের জানা হয়ে গেল। বেশ, তাহলে প্রাইমারি সার্কিটের গল্প শেষ। এবার আসবে সেকেন্ডারি সার্কিট। এবার আসবে সেকেন্ডারি সার্কিট। সেকেন্ডারি সার্কিটটা কোন কালারে আঁকি, এই কালারে, এই কালারে আঁকি সেকেন্ডারি সার্কিট। এই সেকেন্ডারি সার্কিটে এইখানে হচ্ছে একটা কোষ লাগাবো। এই তড়িৎচালক বল আমাকে মাপতে হবে, এটা হচ্ছে ই অজানা। এই তড়িৎচালক বলটা আমাদের হচ্ছে অজানা, ই অজানা, এটাই আমাকেও বার করতে হইব, এর তড়িৎচালক বল। তাহলে আমি এই তড়িৎচালক বলের পজিটিভ মেরু খেয়াল করো এ প্রান্তে যুক্ত, এবং জানা তড়িৎচালক কোষের তড়িৎচালক বল, জানা কোষের পজিটিভ মেরু এ প্রান্তের সঙ্গে যুক্ত। এটা খুব ভাইটাল। যখন কানেকশন করব দেখব যে এর পজিটিভ প্রান্ত ব্যাটারি পজিটিভ, এই পাশের প্রান্ত ব্যাটারি পজিটিভ, জানা কোষের পজিটিভ মেরু আর অজানা কোষের পজিটিভ মেরু এক জায়গায় যুক্ত হবে। এইখানে রাখবো সেই গ্যালভানোমিটার। সেই গ্যালভানোমিটার হচ্ছে জি লিখলাম এখানে, এই দিক দিয়ে এসে এটা হচ্ছে একটা স্লাইডিং কন্ট্যাক্ট বা জকি। তাহলে এই জকি কি করবে না, সেই বলেছিলাম যে সুর খুঁজে বেড়াবে, সুর পেয়ে গেলেই টুম টুম। তাহলে এইবার যে মুহূর্তে এটাকে আমি প্রথমেই ধরো একবার এইখান থেকে নিয়ে এসে এই পয়েন্টে ঠেকালাম, এই পয়েন্টে টাচ করলাম, তাহলে যখন এই পয়েন্টে টাচ করলাম এই দিকে কোনো ভোল্টেজের পতন নেই। তাহলে এই যে সার্কিটটা তৈরি হলো, এই সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে কেবল এই ব্যাটারির জন্য। এই ব্যাটারির জন্য যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে ধরো তার জন্য এই দিকে হচ্ছে বিক্ষেপ হয়েছে। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন এইটাকে নিয়ে গিয়ে আবার ওই পয়েন্টে গিয়ে ঠেকাবো, দেখবো বিক্ষেপ তার উল্টো দিকে হচ্ছে কিনা। তাহলে বুঝবো যে সব কানেকশন ঠিক আছে এবং মাঝখানে এই আশেপাশে কোথাও হচ্ছে একটা হচ্ছে নাল পয়েন্ট পাওয়া যাবে। তো যাই হোক, এবার এটাকে আমি আস্তে আস্তে সরাচ্ছি, এই প্রান্তে সরাচ্ছি এদিক ওদিক দিয়ে। ধরা যাক এল দৈর্ঘ্যে আমি দেখলাম যে কাটার বিক্ষেপ হলো না, কত হয়ে গেল, ডিফ্লেকশন 0, নাল ডিফ্লেকশন হয়ে গেল। তাহলে এর পোটেনশিয়াল ড্রপটা আমি বার করতে পারবো না, পারবো। দেখো এই ব্যাটারি এইদিকে তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাচ্ছে, আর এটাই হচ্ছে সেই পরিবর্তনশীল, সেই রেগুলেটর দেওয়া কোষ বলেছিলাম, রেগুলেটর দেওয়া ব্যাটারি, এটাই হচ্ছে সেই রেগুলেটর দেওয়া ব্যাটারি। আর রেগুলেটরটা আমার হাতে, এই যে এইদিক ওদিক চেঞ্জ করছি, ভোল্টেজ চেঞ্জ হচ্ছে।
সেই চেঞ্জেবল ভোল্টেজটা আমার হাতে, আমি চেঞ্জ করবো এমন করব যাতে এর সঙ্গে সমান হয়। তাহলে এর ভোল্টেজটা আমি বার করতে পারবো না? একক দৈর্ঘ্যে ভোল্টেজ বিভব পতন কত? কে। একক দৈর্ঘ্যে বিভব পতন হচ্ছে কে। তাহলে এর দৈর্ঘ্যে বিভব পতন কত? কে এল। সেই কে এল সমানিত হচ্ছে ই। ব্যাস হয়ে গেল আমাদের প্রথম প্রমাণ। তাহলে ই সমান কে এর মানটা বসিয়ে দিই ভি বাই এল ইন্টু এল, ভি বাই এল ইন্টু এল। এবার এটাকে তুমি আর একটু যদি সরল করতে যাও তাহলে ভি এর মানটা ভি সমান আই আর বসিয়ে আইটা বসাতে হবে এখানে, কিন্তু জটিল করার দরকার নেই। তুমি ওটা পরীক্ষার সময় এলে এইখানে জটিল করে না বসিয়ে তুমি আগে থেকে আইটা বার করে নেবে, বার করে নিয়ে ভি দেখিয়ে দেবে যে আই এত, তাহলে ভি এত আমি দেখিয়ে দিলাম, দিয়ে বলবো যে এখান থেকে ভি এর মান আমরা আগে থেকেই জানি এবং এল এর মানও জানা আছে। এই স্মল এলটা যে বার করলেই, অর্থাৎ ডিফ্লেকশন যেখানে জিরো হবে সেটা বসালেই কিন্তু হচ্ছে আমরা ই পেয়ে যাব। কেমন? তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, প্রথম প্রশ্ন, যে কিভাবে কোনো কোষের তড়িৎচালক বল মাপা যায়, মেপে ফেললাম। তাহলে আমাদের কি করতে হলো বলো দেখি? কিছুই না, শুধু কানেকশনটা রেডি করে ভোল্টেজটা মেপে নিয়ে, এ আর বি এর ভোল্টেজটা মেপে নিলাম, ভোল্টেজ মেপে নিয়ে কে এর মানটা বার করবো, ভি বাই এল করে কে এর মানটা বার করবো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করে শুধু এই কোষের পজিটিভ প্রান্ত ওই কোষের পজিটিভ প্রান্ত হচ্ছে এক জায়গায় কানেক্ট করে স্লাইডিং জকি দিয়ে শুধুমাত্র নাল পয়েন্ট খুঁজবো। ব্যাস, নাল পয়েন্টের দৈর্ঘ্যটা মেপে ফেললেই হবে। দৈর্ঘ্যটা মনে হয় তো কি করে মাপবো? ওই যে এরকম এরকম তারটা আছে, দেখবো কতগুলো পাকের পর এখানে এসে পৌঁছেছি, কারণ এইভাবে 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 এসে এইভাবে পৌঁছেছি, তার মানে কি 100, আবার এদিকে এসেছি 100, 200, আবার এদিকে এসেছি মনে করো 50, তাহলে এই টোটাল দৈর্ঘ্য হলো 250, তাহলে এল এর মান হচ্ছে 250, এখানে বসিয়ে দিলেই হচ্ছে আমরা এই তড়িৎচালক বল পেয়ে যাবো। তাই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা কি বলেছিলাম, দুটো কোষের তড়িৎচালক বল তুলনা করতে পারি। তাহলে এটা নিশ্চয়ই আরো আর বলার দরকার নেই মনে হয় আমার, তবু আমি সার্কিটটা একটু দেখিয়ে দিই। দুটো কোষের ক্ষেত্রে কিছুই নয়, দুবার হবে, মূল পদ্ধতি এক থাকবে, দুবার হবে। এই রিপিট করব, জকিটা এই কিটা আঁকতে করে দিয়েছি, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2 চাবি। তাহলে প্রথমে K1 চাবি অন করব, তাহলে K1 চাবি অন করব এবং ধরলাম এর তড়িৎচালক বল হচ্ছে E1 আর এইটার তৃতীয়টা তড়িৎচালক বল হচ্ছে E2। তাহলে যখন আমি K1 চাবি অন করেছি তখন E1টা অ্যাক্টিভ এবং এইদিকে সার্কিটটা হচ্ছে অচল, তাহলে কারেন্ট শুধু এইদিকে ফ্লো করছে, তাই তো, এই সার্কিটে ফ্লো করছে। সেই ক্ষেত্রে আমি নাল পয়েন্ট পেলাম একটা নির্দিষ্ট দূরত্বে, ধরা যাক সেটা হচ্ছে L1। তাহলে আমি অটোমেটিক্যালি বলতে পারি E1 সমান সমান কে L1। আগেরবার যেটা KL বলেছিলাম, এবার সেটা হচ্ছে E1 সমান হচ্ছে KL1। বেশ, এই চাবি খুলে দিলাম, এই চাবি খুলে দিয়ে এবার এই চাবিটা লাগালাম, তাহলে ওইটা অচল হয়ে গেল। এবার এই দিক দিয়ে কারেন্ট যাবে, এটার জন্য নাল পয়েন্ট পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবে দুটো কোষের ভোল্টেজ যদি এক না হয় নাল পয়েন্টটা এক জায়গায় পাওয়া যাবে না। ধরা যাক নাল পয়েন্টটা পাওয়া গেল এইখানটায়, তাহলে সেটা হচ্ছে ধরো L2, নাল পয়েন্টটা হচ্ছে পাওয়া গেল L2 দূরত্বে। তাহলে আমি এবার কি লিখতে পারি? এবার লিখতে পারি E2 সমান K ইন্টু L2। তাহলে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কি পাবো? ভাগাভাগি করে দিলে এখানটায় লিখি, দেখা যাচ্ছে কি এখানে লিখি, তাহলে E1 বাই E2, দেখো K কেটে যাবে, L1 বাই L2, E1 বাই E2 হচ্ছে L1 বাই L2। তাহলে দুটো কোষের তড়িৎচালক বল কি সুন্দর তুলনা করে ফেললাম। তাহলে একটা কোষের ক্ষেত্রে আমরা নাল পয়েন্ট পেলাম মনে করো 300 সেন্টিমিটারে, আর একটা কোষের ক্ষেত্রে পেলাম 400 সেন্টিমিটারে, তাহলে তাদের তড়িৎচালক বলের অনুপাত কত? 3/4। তাহলে দুটো কোষের তড়িৎচালক বলের তুলনা করলাম, কার বেশি কার কম জেনে ফেললাম। 2 নম্বর গেল। চলে এসেছি 3 নম্বর প্রশ্নে। সেটা হচ্ছে কি না, পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোনো কোষের হচ্ছে অভ্যন্তরীণ রোধ জানা যায়। তাহলে কিভাবে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ জানা যায় সেইটা করার আগে আমি সার্কিটটা তো এঁকে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ সার্কিটটা তো অলরেডি দেখতে পাচ্ছ এঁকে দিয়েছি। তাহলে কি করেছি এখানে
না এই যে ব্যাটারিটা লাগিয়েছি, এই কোষটা লাগিয়েছি এখানে, সেই কোষের সঙ্গে একই রকম ভাবে যখন E1 E2 দুটো কোষ ছিল, সেই দ্বিতীয় কোষটার জায়গায় একটা রেজিস্ট্যান্স বক্স লাগিয়ে দিয়েছি। কি লাগিয়েছে? রেজিস্ট্যান্স বক্স। এবং K1 K2 বাকি সব এক আছে। তো এইটা করার আগে আমি একটা জিনিস একটু ক্যালকুলেশন করে নিই। কি দেখো, IR সমান E মাইনাস ভি। IR সমান E মাইনাস ভি নয়? নষ্ট ভোল্ট কি? ওই যে বলছিলাম 0.5 ভোল্ট নষ্ট হচ্ছে, 4 ভোল্ট তড়িৎচালক বল, আর ভোল্ট মিটারে মেপে পাওয়া গেল হচ্ছে 3.5 ভোল্ট, 0.5 ভোল্ট। তাহলে 0.5 ভোল্ট সমান 4 মাইনাস 3.5, তাহলে এটা হচ্ছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট IR সমান E মাইনাস হচ্ছে ভি। তাহলে এখান থেকে দেখো R সমান লিখতে পারি E মাইনাস ভি বাই আই। কেমন? E মাইনাস ভি বাই আই সমান সমান E মাইনাস ভি বাই আই, মানে কি? ভি বাই আর। ওহমের সূত্র মনে পড়ছে না? ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর নয়? তাহলে আই সমান ভি বাই আর নয়? তাহলে এই মানটা এখানে পুট করেছি, তাহলে আরটা লাফিয়ে উপরে চলে যাবে। তাহলে এটাকে লিখতে পারি, দেখো, ই মাইনাস ভি বাই ভি ইন্টু হচ্ছে আর। এবার দেখো এই ভি দিয়ে এটাকে একবার ভাগ, ওটাকে একবার ভাগ, তাহলে আমি ছাড়িয়ে ভাগ করলে কি লিখতে পারি? আলাদা আলাদা করে ভাগ করে লিখতে পারি ই বাই ভি মাইনাস ভি বাই ভি, তাই না? তাহলে লিখতে পারি ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর। এটা কি পেলাম বলতে? স্মল আর। ব্যাস ব্যাস, আমাদের অর্ধেক কাজ হয়ে গেল। তাহলে স্মল আর এর একটা রাশিমালা আমি বার করে রাখলাম, ই বাই ভি মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর। আর হচ্ছে মোট রোধ। এবার চলে এসো, এটা 1 নম্বরের সমীকরণ নাম দিয়ে রাখি। সমীকরণ হচ্ছে, এই সমীকরণ হচ্ছে মনে করো 1 নম্বর সমীকরণ। এবার সার্কিটে এসো। সার্কিটে দেখো, প্রথমে আমি এই রেজিস্ট্যান্স বক্সের যে চাবিটা ছিল, এই চাবিটা খুলে দিয়েছি, এই চাবিটা অন করেছি। তাহলে যখনই এই দিকে চাবি অন করলাম, তাহলে এইদিকে সার্কিট চালু হলো। তাহলে এইদিকে সার্কিট যখন চালু হলো, তখন নাথিং নিউ, নতুন কিচ্ছু নেই। আগের বারে যেমন করে তড়িৎচালক বল নির্ণয় করেছিলাম, ঠিক সেম ভাবে তড়িৎচালক বল নির্ণয় করব। তাহলে ধরা যাক L1 দৈর্ঘ্যে, কত দৈর্ঘ্যে? L1 দৈর্ঘ্যে হচ্ছে, L1 দৈর্ঘ্যে নাল পয়েন্ট পাওয়া গেল। তাহলে আমি একই রকম ভাবে লিখতে পারি E সমান K L1, E সমান K ইন্টু L1। এইবার আমি এই চাবিটা থাকতে থাকতে আবার এই চাবিটাও অন করলাম। এবার যখন এই চাবিটা অন করে আবার নাল পয়েন্ট খুঁজতে লাগলাম, স্বাভাবিকভাবে দ্বিতীয় চাবি যখন অন করব, তখন নাল পয়েন্টটা আর একটু এদিকে সরে আসবে, একটু কাছে চলে আসবে। ধরো L2 দৈর্ঘ্যে নাল পয়েন্ট পেলাম, প্রশ্ন হচ্ছে এবার আমি কি মাপলাম? দেখো, এটা খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে এই দিকে যখন তড়িৎ প্রবাহ যাচ্ছে, ঠিক আছে, তাহলে ডিফ্লেকশন হচ্ছিল। তাহলে এখানে দুটো রয়েছে, একটা পরিবর্তনশীল ব্যাটারি আর একটা হচ্ছে আমার এই ব্যাটারি। তখন আমরা তড়িৎচালক বল ই মেপেছি। তখন হচ্ছে এই কোষের মধ্যে দিয়ে মোট কারেন্ট জিরো ছিল। তখন গ্যালভানোমিটারের ডিফ্লেকশন কিন্তু হচ্ছে এই নাল ডিফ্লেকশন দেখাচ্ছিল। কেমন? এইবার আমি দুটো চাবি অন করেছি, দুটো চাবি অন করে আবার নাল ডিফ্লেকশন পাচ্ছি। নাল ডিফ্লেকশন মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, বুঝলাম গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু ব্যাটারির মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে না? এই সার্কিটটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে কারেন্টের দিক থেকে। এই সার্কিটটা এই অংশটুকু বাদ, কিন্তু এই অংশটুকু দেখো রানিং আছে। আমি একটু করে দেখাচ্ছি। এই সার্কিটটা কি অন নেই? হ্যাঁ, অন আছে। এই যে দেখো, এটা পয়েন্ট যোগ করা আছে, এটা যোগ করা আছে, কোষ আছে, এই সার্কিটটা অন রয়েছে। তাহলে এই সার্কিট যদি অন থাকে, তাহলে এই কোষের মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে কোষের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে কোষের মধ্যে দিয়ে আই যদি জিরো না হয়, তাহলে অরিজিনালি আমি এখন কিন্তু ই মাপিনি, আমি মেপে ফেলেছি ভি। আমি কি মেপেছি? আমি মেপেছি হচ্ছে ভি। তাহলে আমি এবার লিখবো, তাহলে ভি সমান K ইন্টু L2। এবার নাল পয়েন্ট কোথায় পেয়েছি?
আগেরবার এইখানে পেয়েছিলাম যে, এবার এখানে পেয়েছি জকি এখানে, ঠিক আছে, কে ইন্টু L2। এইবার ভাগ করে দিত, ই বাই ভি সমান হচ্ছে, দেখো কে কেটে যাবে, L1 বাই L2, ই বাই ভি সমান L1 বাই L2। এই মানটাকে নিয়ে এসে তুমি যদি এইখানটা পুট করে দাও, কোথায় গেল এই মানটা নিয়ে এসে তুমি যদি এইখানটা পুট করে দাও একবারে, তাহলে এই আর এর মান কি পাবো দেখো, তাহলে আর এর মান পাবো, আর তো লেখার জায়গাও নেই, বোর্ডটা কি নোংরা কি নোংরা কি নোংরা কি নোংরা কি নোংরা কি নোংরা। স্মল আর সমান ই বাই ভি এর জায়গায় বসাবো L1 বাই L2, দেখো L1 বাই L2 মাইনাস 1 ইন্টু আর, L1 বাই L2 মাইনাস 1 ইন্টু আর। তাহলে আমাদের কিন্তু জানা হয়ে গেল অভ্যন্তরীণ রোধ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের শুধু দুটো কাজ, একবার ওই কোষ লাগাবো, তার সঙ্গে একটা ওই রেজিস্ট্যান্স বক্স লাগাবো, এবং রেজিস্ট্যান্সের বক্স লাগিয়ে আমি বলতে বলতে ভুলেও গেছি, রেজিস্ট্যান্স বক্স থেকে কিন্তু আমার একটা জানা রেজিস্ট্যান্স তুলে রাখতে হবে, ঠিক আছে। রেজিস্ট্যান্স বক্স লাগালাম মানে তাই নয়, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বক্স থেকে আমাকে একটা রেজিস্ট্যান্স, জানা রেজিস্ট্যান্স হচ্ছে প্লাগ আউট করতে হবে। তাহলে এইবার দেখো এই সার্কিট যখন কমপ্লিট হলো, তখন আমি একবার L1 এ নাল পয়েন্ট পেলাম, একবার L2 তে নাল পয়েন্ট পেলাম, ভাগ করে দিয়ে ই বাই ভি পেয়ে গেলাম, সেই মানটা এই অভ্যন্তরীণ রোধের রাশিমালাতে পুট করলাম, ব্যাস, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তিনটে উত্তর হলো। তাহলে কি কি পেলাম, এক নম্বর হচ্ছে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করলাম, দু নম্বর হচ্ছে দুটো কোষের তড়িৎচালক বলের তুলনা করলাম, আর তিন নম্বর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করলাম পোটেনশিওমিটারের সাহায্যে। অনেক সময় প্রশ্ন আসে যে অনেক পরীক্ষাতেই দেবে এরকম করে, যা নোংরা করে ফেললাম একটু মুছে দিই, যে কিছু ক্ষেত্রে এই নাল পয়েন্টটা হচ্ছে তারের মধ্যে পাওয়া যায় না, বা প্রশ্ন আসে যে কেন পাওয়া যায় না, কোন ক্ষেত্রে হচ্ছে নিষ্পন্দ বিন্দু পোটেনশিওমিটারে তারের মধ্যে পাওয়া যাবে না। তাহলে ধরো এইখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, টোটাল ড্রপ হচ্ছে 12 ভোল্ট, এদিকে 12 ওদিকে 0, তাহলে এটা 12 ভোল্ট রয়েছে। আর যে কোষটা তুমি তড়িৎচালক বল মাপছো, আমি এত নোংরা করে ফেলেছি বোর্ডটা, যে কোষটা তড়িৎচালক বল মাপছো সেটা হচ্ছে 15 ভোল্ট, তাহলে নাল পয়েন্ট পাওয়া যাবে এর ভেতরে, এ 15 ভোল্ট আর তোমার এটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে তুমি যদি সত্যি এই পর্যন্তও যাও, তাহলেও কিন্তু 12 ভোল্ট আর 15 ভোল্ট সমান হবে, সেক্ষেত্রে বাইরে চলে যাবে নিষ্পন্দ বিন্দু, ঠিক আছে। তো এরকম আরো কিছু প্রশ্ন আসে, আমি কিছু অঙ্ক করালে হয়তো ভালো হতো, কিন্তু অনেক সময় হয়ে গেছে, অঙ্ক করাচ্ছি না। এর সঙ্গে এই মূল তিনটে থিওরি করবে, এবং তোমাদের এবছরের জন্য কিন্তু ওই অভ্যন্তরীণ রোধটা খুব গুরুত্বপূর্ণ, কি করে কোনো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষা, এটা খুব ভালো করে করবে। এবং আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে প্রথম যেটা প্রশ্নটা বলেছিলাম, ভোল্টমিটার কেন ব্যবহার করা হয় না, পোটেনশিওমিটার কেন ব্যবহার করা হয়, কোথায় নাল পয়েন্টটা কেন মাঝখানে পাওয়া যায়, তারের মধ্যে পাওয়া যায় না, এই কোশ্চেনগুলো একটু ভালো করে হচ্ছে তৈরি করবে। তাহলে আজকে পড়াতে ঘেমে গেছি, ঠিক আছে, আবার পরের দিন দেখা হবে।